হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আমির হোসেন এবং ইসাক স্যারের যে বইটি আছে এই বইয়ের অনুশীলনী যে এমসিকিউগুলো আছে এই তাপগতিবিদ্যার অধ্যায়ের সেইগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই বইটা হচ্ছে 2023 এডিশনের লাস্ট এডিশন। তো কয়েকটা এমসিকিউ বা নতুন নতুন বোর্ড এমসিকিউগুলো ওটা আমি পরবর্তীতে দিয়ে দিব। নতুন যে এডিশন এই বইয়েও আমি দেখেছি যে হচ্ছে খুব কম হচ্ছে ভিন্নতা রয়েছে, মানে কয়েকটা হয়তো বা ভিন্ন থাকতে পারে বা কয়েকটা অ্যাড হইতে পারে, একটু পরিবর্তন থাকতে পারে। তবে আশা করি এই যে টাইপগুলো আছে এখানে এই টাইপগুলোর মধ্যেই থাকবে ইনশাল্লাহ। তো আমার বইটা হচ্ছে দাগানো আছে সলভ করা, তো আমি সমস্যা নাই, আমি ব্যাখ্যা সহ এখানে বুঝাই দেবো। আচ্ছা, তো প্রথম 1 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা একটা জ্ঞানমূলক এবং এটা কিন্তু রাজশাহী বোর্ড 2016-তে আসা একটা প্রশ্ন এমসিকিউ। একটি স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নের কোন স্কেলে। এখানে কি বলছে যে স্থির বিন্দু পদ্ধতিতে। তো স্থির বিন্দু পদ্ধতিতে আমরা জানি যে আমাদের যে এসআই এককে তাপমাত্রা পরিমাপে করা হয় সেটা কোন পদ্ধতিতে, স্থির বিন্দু পদ্ধতিতে। কিন্তু তাহলে আমাদের তাপমাত্রা পরিমাপের এসআই একক কোনটা, সেলসিয়াস না রোমার না কেলভিন ফারেনহাইট, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কেলভিন। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। তাপগতিবিদ্যা অধ্যায়ের এই প্রশ্নটা যে না পারবে তার মনে করতে হবে যে তাহলে কিছুই পড়া হয় নাই, যে থার্মোমিটার তৈরি করা হয় কোন সূত্র দিয়ে। কারণ এই এমসিকিউটা এতবার এত জায়গায় আসে, ধরতে গেলে যে প্রত্যেকবার আসে, মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে মানে যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় তো মেজর ইম্পর্ট্যান্ট, যেখানে হচ্ছে এমসিকিউ এর পার্টটা বেশি থাকে, প্লাস আমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, বারবার বারবার করে দেখবা যে তোমরা চলে আসছে। তো থার্মোমিটার তৈরি করা হয় শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। আচ্ছা, আর শূন্যতম সূত্রটা কী ছিল এটা আমি একটু দেখাই দিচ্ছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? শূন্যতম সূত্রটা হচ্ছে, ধরো যে 3টা পাত্র আছে, হ্যাঁ, একটা এ পাত্র, একটা বি পাত্র আর একটা সি পাত্র। তো শূন্যতম সূত্রটা এমনভাবে বোঝায় যে ধরো যে এ আর সি এর সাথে যদি কানেকশন থাকে এবং এরা দুইজন যদি তাপীয় সমতায় থাকে, আবার একইভাবে যদি বি সি এর সাথে কানেক্টেড থাকে এবং এরাও দুইজন তাপীয় সমতায় থাকে, তাহলে আলটিমেটলি আমাদের এ আর বি দুইজন পরস্পর তাপীয় সমতাতে থাকবে। বোঝা গেল? তাহলে শূন্যতম সূত্রটা হচ্ছে ওকে। 3 নম্বর প্রশ্ন আমাদের বলছে, দেখো এখানে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ পাওয়া যায়। এটা হচ্ছে 574.25 ডিগ্রি সেলসিয়াস। কীভাবে এটা বের করব? এটা বের করারও কিন্তু ফর্মুলা আছে, হচ্ছে এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কি। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে C/5, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে F-32/9 অ্যান্ড কেলভিন স্কেলের ক্ষেত্রে K-273/5। এটা হচ্ছে আমাদের 3টা স্কেলের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্ক। তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন, তার মানে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা নিয়ে এই কোশ্চেনটা সলভ করা যায়। তো এটা যদি বাই এনি চান্স কয়ে চলে আসে বা রিটেনে চলে আসে, এই এমসিকিউটা কিন্তু অনেক অ্যাডমিশন কোশ্চেনে আসছে, বোর্ড কোশ্চেনেও আসে। তো আমি এটা ডিটেলস সলভটা দেখাই দিচ্ছি। আমরা ধরবো যে হচ্ছে এক্স ডিগ্রিতে বা এক্সে হচ্ছে ফারেনহাইট আর কেলভিনের তাপমাত্রাটা সমান। তাহলে আমরা কোথায় এক্স রাখবো? এই যে ফারেনহাইট আর কেলভিনের জায়গাটায় এক্স রাখবো। তাহলে X-32/9 ইকুয়াল কে এর জায়গায় X-273/5। এখন আড়াআড়ি গুণ করি, তাহলে 5x মাইনাস 32 5x মাইনাস 32 গুণ 5, এটা হচ্ছে 160 ইকুয়াল 9-এর সাথে গুণ করলে হয় 9x মাইনাস 9 ইন্টু 273, তাহলে এটা হয়ে হচ্ছে 2457। বোঝা গেল? তাহলে এখন আমরা কী করব, আমাদের কাজ এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো আর এই যে মানগুলো আছে এই মানগুলোকে এক সাইডে নিয়ে যাবো। তাহলে 5x 9x এই দিকে আসলে মাইনাস হবে, ইকুয়াল মাইনাস 2457 প্লাস 160। এটা 4x থাকবে মাইনাস, আর এটা থাকবে
মাইনাস 2297। ওকে, তাহলে এক্সের মানটা কী হবে? মাইনাস মাইনাস উঠে যাবে, এক্সের মানটা থাকবে 574.25 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখি এটা কিন্তু আমাদের অপশনে আছে, লাস্ট অপশনটা যে গ নাম্বার 574.25 ডিগ্রি সেলসিয়াস, না সরি 25 ডিগ্রি, এখানে যেহেতু সেলসিয়াসের কথা বলেন নাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই যে কী বলছে এখানে আমাদের 501 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? থার্মোডাইনামিক বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? কেলভিনে তাপমাত্রা কত থার্মোডাইনামিকে বলছে। তাহলে আমরা জাস্ট 501-এর সাথে কি করব? 273 যোগ করে দিব, তাহলে আমরা কেলভিনে পেয়ে যাব। তাহলে 501.85 প্লাস 273, এটা কত আসে? এটা 2 নম্বরের অ্যান্সারই চলে আসে যে 774.85 কেলভিন। এটা অনেক ইজি ছিল, তবে এই টার্মটা অনেকের মাথায় নাও থাকতে পারে যে থার্মোডাইনামিক মানে আমাদের কেলভিনে বের করতে হবে। ওকে, আচ্ছা 5 নম্বরে আমরা চলে আসি যে 3টি সিস্টেম, দেখো এখানে ভালো করে দেখো যে 3টি সিস্টেম তাপীয় সাম্য অবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে? এটা কিন্তু তাপমাত্রা একই হবে। আর এই সিস্টেমটা কোন সিস্টেম বলো তো, কোন ফর্মুলায় পড়ে? এটা কিন্তু শূন্যতম সূত্র, যেটা আমি একটু আগেই বুঝিয়েছি যে হচ্ছে থার্মোমিটার তৈরির ক্ষেত্রে কোন ফর্মুলা ব্যবহার করা হয়, শূন্যতম সূত্র। এই যে A, B আর C সিস্টেম, এই তিনটা যদি পরস্পর সমতয় বা সাম্য অবস্থায় থাকে, তার মানে এদের মধ্যে কোন রাশিটি একই হবে, সমান হবে কোনটা, সেটা হচ্ছে তাপমাত্রা। ওকে, তারপরে 6 নম্বর বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটাও একটা মোস্ট ফেমাস কোশ্চেন, ঠিক আছে? অ্যাডমিশন বলো বা বোর্ড কোশ্চেন বলো, এটা খুবই ইম্পর্টেন্ট যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। বলতো এটা কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে 7 নম্বর, কোনো সিস্টেম পরিবেশ থেকে যদি 800 জুল তাপশক্তি শোষণ করায়, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা ইম্পর্ট্যান্ট। কী বলছে? কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 জুল শক্তি শোষণ করে এর অন্তঃস্থ শক্তি কত বৃদ্ধি পায়? 500 জুল বৃদ্ধি পায়। তাহলে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ কত? আমাদের কি বলছে? পরিবেশের উপর কৃত কাজ বের করতে বলছে কিন্তু। তার মানে আমাদের ফর্মুলাটা কী হবে? এটা কোন ফর্মুলা দিয়ে হবে? dq ইকুয়াল du মাইনাস dw। তো আমরা জানি যদি কোনো তাপ পরিবেশ থেকে গ্রহণ করে বা শোষণ করে, তাহলে সেটা কি হবে? প্লাস হবে, পজিটিভ হবে, রাইট? আর যদি হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা বৃদ্ধি পায়, এটাও পজিটিভ। তাহলে আমরা কাজের মানটা কি বের করতে পারবো না যে পরিবেশের উপর কৃত কাজ কত? তাহলে এখানে আমাদের জাস্ট dw ইকুয়াল 800 মাইনাস 500, 300 জুল। বোঝা গেল কি? এটা কিন্তু পরিবেশ থেকে শোষণ করছে দেখেই পজিটিভ হয়েছে। যদি পরিবেশ কর্তৃক শোষিত হইতো তাহলে কি হইতো? নেগেটিভ হইতো মানটা। এদিকে একটু খেয়াল রাখতে হবে এই দুইটা কথার মধ্যে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 300 জুল। আচ্ছা, তারপরে চলে আসে 1 নম্বর, নিচের কোনগুলো তাপীয় চলক নির্দেশ করে? তাপীয় চলক হচ্ছে 4টা, এটা মনে রাখতেই হবে। কী কী? এটা হচ্ছে চাপ, 1 নম্বর হচ্ছে চাপ, 2 নম্বর হচ্ছে আয়তন, 3 নম্বর হচ্ছে তাপমাত্রা, আর 4 নম্বর হচ্ছে কি? এন্ট্রপি। এটা হচ্ছে এই 4টা হচ্ছে তাপীয় চলক। তাহলে এগুলোর প্রকাশক চিহ্ন কি? পি, ভি, টি এবং এস। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে পি, ভি, টি, এস। এই 4টা হচ্ছে তাপীয় চলক। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখি, যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? 2 ক্যালোরি তাপ যদি সম্পূর্ণরূপে কি বলছে? কাজে রূপান্তরিত হয়, তাহলে কাজের পরিমাণ কত? এখন ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক আমরা জানি, সেটা কি? যে 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। তাহলে এখানে কি বলছে? 2 ক্যালোরি তাপ, তার মানে 2 ক্যালোরি ইকুয়াল কত হবে? 4.2 ইন্টু 2 সমান হবে 8.4 জুল, রাইট? তো আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার 8.4। আচ্ছা, এখন তারপরের কোশ্চেনটা আমরা দেখি যে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? এটা হচ্ছে তাপ। তাপ সহজে কিন্তু অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটি সংরক্ষণশীলতা নির্দেশ করে? এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের জন্য এবং বোর্ড কোশ্চেনের জন্য। সেটা হচ্ছে শক্তি। শক্তি হচ্ছে প্রথম সূত্র নির্দেশ করে। প্রথম সূত্র সংরক্ষণশীলতা নির্দেশ করে কিসের? শক্তির। আচ্ছা, তারপরে 12 নম্বরটা যদি আমরা দেখি, এখানে এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে, অনেক সময়
বোর্ডে চলে আসে 2022 সম্ভবত এমন টাইপের একটা কোশ্চেন আসছিল। আচ্ছা, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশে ও শীর্ষ দেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে, এটা বলছে। এখানে কিন্তু আমাদের তেমন আর কোনো ক্লু দেওয়া নেই, আমাদের কি বলছে, জাস্ট একটা পাহাড় আছে বা জলপ্রপাত আছে যার উচ্চতা আছে হচ্ছে 500 মিটার, আর তার শীর্ষ দেশ আর তলদেশের তাপমাত্রা, শীর্ষ দেশ বলতে ওই যে জলপ্রপাতের উঁচু থেকে পড়ে আসতেছে ওইখানকার তাপমাত্রা, আর যখন জলপ্রপাতের নিচেতে পড়তেছে সেই যে পানির তাপমাত্রা, এদের মধ্যে পার্থক্যটা কত, এটা আমাদের বের করতে বলছে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পানির আপেক্ষিক তাপ দিয়ে দিছে 4200 কিলো জুল পার কেজি পার কেলভিন। ওকে, তাহলে এটা আমরা সলভ করব কিভাবে? জাস্ট খালি উচ্চতা দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ, আর আমাদের হচ্ছে আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে আমরা এটা কীভাবে সলভ করি দেখো, কিন্তু উচ্চতা থেকে পড়তেছে, তাই না? তার মানে আমরা লিখতে পারি যে তাপমাত্রার পরিবর্তন চাইছে, তাহলে ডেল থিটা এম এস ডেল থিটা ইকুয়াল এম জি এইচ, এটা লিখতে পারি কি না? লিখতে পারি কিন্তু। তাহলে এখানে এম এম কাটা গেল, তাহলে আমাদের চাইছিল কি তাপমাত্রার পরিবর্তন, তো তাপমাত্রার পরিবর্তনই কিন্তু আমাদের ডেল থিটা, তাহলে ডেল থিটা সমান কী হবে আমাদের জি এইচ বাই এস। তাহলে এটার মানটা হবে জি, যেহেতু আমাদের 10 দেওয়া আছে আমরা 10ই ইউজ করব, 10 ইন্টু 500 বাই এসের মান কত দেওয়া আছে 4200। এখন এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হয় 10 ইন্টু 500 ভাগ 4200, এটা হচ্ছে 1.19। তাহলে 1.19 হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 1.19 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা কোশ্চেন আসতে পারে যে ডিগ্রি সেলসিয়াস হইলে কেমনে, কেলভিন হইল না কেন? এটাই একটা ইনফরমেশন জেনে রাখো যে হচ্ছে কেলভিনে আর সেলসিয়াসে, কেলভিন আর সেলসিয়াসের ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কিন্তু আমরা মানটা সেম পাই। কেমনে সেম পাই দেখো, কেলভিনের ক্ষেত্রে তাপমাত্রার রেশিওটা কেমন, থেকে 273 থেকে 373, 373, তাহলে এদের মধ্যে পার্থক্য কত 100, রাইট? আবার ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তাপমাত্রার রেশিও কত 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তাহলে এদের মধ্যেও পার্থক্য কত 100। তার মানে পার্থক্যটা কিন্তু আমরা সবসময় সেমই পাবো, বুঝতে পারছো? এই জন্য পার্থক্যটা ডিগ্রি সেলসিয়াসে থাকুক বা কেলভিনে থাকুক, দুইটাই সেম। আচ্ছা, এখন 13 নম্বর প্রশ্ন দেখো যে শোষিত তাপ দেওয়া আছে 700 জুল এবং সম্পাদিত কাজ ডিডব্লিউ এর মান দেওয়া আছে 200 জুল। কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলছে। এটাও অ্যাজ ইউজুয়াল ইজি, আগে একটা করছে না সেম, যে শোষিত তাপ মানে কি পরিবেশ থেকে শোষণ করছে, তার মানে এটা অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার কোনো চিন্তা নাই। যদি গৃহীত হইতো বর্জিত হইতো তখন এটা নেগেটিভ হইতো। তাহলে 700, এই যে এই ফর্মুলা দিয়ে, এই যে এগেইন আমাদের এই ফর্মুলা দিয়ে সলভ করতে হবে। এখানে কিসের মান দেওয়া আছে ডিকিউ এর মান, তাহলে ডিকিউ এর মান দেওয়া আছে, ডিডব্লিউ এর মান দেওয়া আছে, তাহলে ডিইউ এর মান কী হবে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ এর মান কত আছে 700 আর ডিডব্লিউ এর মান আছে 200 জুল। তাহলে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কত, এখানে 500 জুল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, মানে 700 থেকে 200 মাইনাস দিলে কত থাকে 500 জুল, এটা। আচ্ছা, তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 14 নাম্বার। 14 নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর, অবভিয়াসলি। কেমনে তাপমাত্রার উপর নির্ভর করে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে তাপমাত্রার পরিমাণটাও কি হয়, হ্রাস পেতে থাকে। তাপমাত্রা বাড়লে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। এটার লজিক আমরা হচ্ছে ছোটোবেলা থেকেই একটু একটু করে জেনে আসতেছি। তারপরেও আমি বলি, জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা, আমি একটা মানে মজার জিনিস নিয়ে উদাহরণ দিই, যে আমরা যখন চা বানাই বা ভাত রান্না করি তখন কি হয়, হাঁড়ির মুখে যখন হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়া হয় তখন কি হয় বলতো, ভেতরের পানিগুলো কেমন বুদবুদ করে, মানে মনে হয় না যে ছটফট ছটফট করতেছে, যে কোনো রকম যদি ছাড়া পায় পানিগুলো বা বুদবুদগুলো, ফুটন্ত পানিগুলো দৌড় দিবে। তো এগুলো দেখো যে যখন ঢাকনাটা দেওয়া হয় তখন এই যে অভ্যন্তরীণ ব্যাপারটা, তাপমাত্রা বাড়ার সাথে সাথে অভ্যন্তরীণ যে ওদের ছোটাছুটি শক্তিটা, এনার্জি লেভেলটা কিন্তু বেড়ে যায়, যার ফলে ওরা চায় বের হয়ে আসতে, বা যে কোনো সময় ওরা মানে এমন দৌড়াদৌড়ি এমন মারামারি করে যে ওদের একবার খালি ছাড়া হোক,
ওরা তারপর দেখাই দিবে, তাই না? তো এটাই হচ্ছে মানে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্কটা সমানুপাতিক। তাপমাত্রা যদি আমরা বাড়াই অভ্যন্তরীণ শক্তিটাও কিন্তু বেড়ে যায়, তাপমাত্রা কমাইলে অভ্যন্তরীণ শক্তিটা কমে যায়। তাহলে তাপমাত্রার উপরেই হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে। আমরা যে ম্যাপটা দেখব সেটা হচ্ছে একটি জলপ্রপাত 900 মিটার উঁচু যদি ধরা হয় পতিত পানির গতিশক্তি অর্ধেক তাপে পরিণত হয় তাহলে তাপমাত্রার বৃদ্ধি কত হবে? আচ্ছা, এখানে আমাদের কিন্তু ওই টাইপের যেটা আমরা একটু আগে এই সাইডে করছিলাম ওই সেম টাইপের। কী বলছে? একটি জলপ্রপাত 900 মিটার উচ্চতা দেওয়া আছে এই মান যদি ধরা হয় পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয় তাহলে তাপমাত্রার বৃদ্ধিটা নির্ণয় করতে বলছে আমাদের, তাই না? তাহলে তাপমাত্রার পরিবর্তনটাই কিন্তু এখানে আমাদের নির্ণয়। তাকে আমি এটা একবারে ক্যালকুলেট করে দিই। দেখো এখানে ফর্মুলা অলরেডি লিখে রাখছি যে mgh ইকুয়াল কী হবে আমাদের ms ডেল থিটা বা ডেল টি। তাহলে ডেল টি এর মান কী হবে? gh বাই s, তাই না? তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। আমরা জানি হচ্ছে জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান দেওয়া আছে 900, আর তারপরে হচ্ছে এস এর মান হচ্ছে 4200। তাহলে এটার মান থাকে কত? দেখো এটার মান কিন্তু হয় 2.1, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা যদি বেসিক জিনিসটা হিসাব করি মানে আসল। কিন্তু এখানে দেখো আমাদের আরেকটা শর্ত দিছে যে যদি ধরা হয় পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়, তার মানে এর থেকে অর্ধেকটা তাপে পরিণত হয়েছে, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা চাইছে। তাহলে যে মানটা আমরা পাইছি তার অর্ধেকটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কী হবে? আমরা নিচে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কী হবে অ্যান্সারটা? 1.05 হবে 1.05। বোঝা গেল? আশা করি বুঝতে সমস্যা হয় না। আচ্ছা, তারপরেটা দেখি কি বলছে যে একটি ফুটবলের অভ্যন্তরে বায়ুর আয়তন 20 লিটার এবং চাপ দেওয়া আছে হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। বলটি হঠাৎ ফেটে গেল, এর ফলে ফুটবল স্থিত বায়ুর তাপমাত্রা ও আয়তন যথাক্রমে এটা কী হবে? তাপমাত্রার কী হবে, আয়তনটা কী হবে? এটা দেখো, এটা কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু প্রক্রিয়াটা, তাই না? তো হচ্ছে যদি হঠাৎ করে ফেটে যায়, নর্মালি একটা কথা চিন্তা করো যে একটা কিছু আছে, তো একটা বেলুনের কথা আমরা যদি চিন্তা করি, তো বেলুনের ভেতরে ফু দিয়ে দিয়ে বেলুনটা ফোলানো হয়েছে। এখন বেলুনের ভেতরে একটা তাপমাত্রা ছিল, একটা নির্দিষ্ট আয়তন ছিল, তাই না? তো আয়তনটা কি একটা আবদ্ধ ছিল, একটা বেলুনে ধরো যে আয়তনটা আবদ্ধ ছিল। এখন আয়তনটা আবদ্ধ থাকার ফলে যদি কেউ একটা সুচ দিয়ে বেলুনটাকে গুঁতা মেরে দেয় তাহলে কি হবে? বেলুনটা ফেটে যাবে। আর ফেটে গেলে অভ্যন্তরে যে তাপমাত্রাটা ছিল বাইরে আসার ফলে সেই তাপমাত্রাটা কি তুলনামূলকভাবে কমে যাবে না? ওই এরিয়ায় যতটুকু তাপমাত্রা থাকবে অবশ্যই তাপমাত্রার পরিমাণটা কমে যাবে। আর আয়তনের পরিমাণটা কি ও আরও বেড়ে গেল না আয়তনের পরিমাণটা? তাহলে এখানে লজিকটা হচ্ছে ওই সেম। তাহলে এখানে কি হচ্ছে বলো তো? ফুটবলের ভেতরে যে তাপমাত্রাটা ছিল ফেটে যাওয়ার পরে সেই তাপমাত্রাটা কমে যাবে, আর যে আয়তনটা ফুটবলের ওটা কিন্তু বেড়ে যাবে। মানে ফুটবল কি হবে? এমন হয়ে যাবে, এখান থেকে এমন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে তাপমাত্রাটা কমবে আর আয়তনটা বেড়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে আরেকটা মজার কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর বোর্ড কোশ্চেনেও চলে আসে জ্ঞানমূলকের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মেডিকেলে বারবার আসছে, কতবার আসছে তার ঠিক নাই। এটা দেখো যে একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি কোনটা বলতো? একটি গাড়ি যখন চলতে থাকে এই টায়ারের ভেতর একটি প্রক্রিয়া চলে, কোন প্রক্রিয়া সেটা বলতে পারবে? এই প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখন কিভাবে সম আয়তন প্রক্রিয়া? একটি গাড়ি বা টায়ার যখন চলতে থাকে এর আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এর প্রেশারের পরিবর্তন হইতে পারে কিন্তু আয়তনের পরিবর্তন হয় না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আর যদি ফেটে যায় সেটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের আজকে না এর আরেকটা করাবো। 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডুবালে কী ঘটবে? 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ ডুবালে কী ঘটবে? একটু প্র্যাকটিক্যালি করে দেখো তো। এটা হচ্ছে স্টিলের যে চামচগুলো, ওই চামচগুলো একদম সুপার গরম ওই চায়ের মধ্যে যদি ডোবানো থাকে কিছুক্ষণ তাহলে কী হবে? একটু পরে ধরতে গিয়ে দেখবে যে হাত পুড়ে যাচ্ছে, এমন গরম হয়ে গেছে। তো এখানে কাহিনীটা কী হয়? চামচের যে অভ্যন্তরীণ শক্তি, তাপমাত্রা তো চামচে আগে ছিল না, যখন চায়ের কাপে ওটা ডুবানো হয়েছে চামচের ভেতরের যে অভ্যন্তরীণ শক্তিগুলো এগুলো কি হয়েছে বলো তো? ছোটাছুটি করা শুরু করছে, যার ফলে এদের মধ্যেও তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে গেছে, মানে অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে গেছে তাপমাত্রা বৃদ্ধির ফলে, যার ফলে চামচটাও কী হয়ে যায়? গরম হয়ে যায়। তো আশা করি এটাও বুঝতে পারছো। তারপরে দেখো কি বলছে, কোনো গ্যাসের
দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাতে একটি ধ্রুব রাশি। মোলার আপেক্ষিক তাপ সিপি, এই যে সি দিয়ে যে মোলার আপেক্ষিক তাপের কথা বলছে এই দুইটাকে বোঝাইছে। এই ধ্রুব রাশিকে কোন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়? এটা হচ্ছে গামা। সিপি বাই সিভি ইকুয়াল গামা। ঠিক আছে, তো সিপি বাই সিভি মোলার আপেক্ষিক তাপ নিয়ে ডিটেলে অন্যদিন কথা বলবো। আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এখানে আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই যে এভাবে এমসিকিউ সলভটা ঠিক আছে কি না, বা এভাবে দিব কোনভাবে দিব, এটা যদি কোনো অপিনিয়ন থাকে তাহলে সেটাই জানাবেন। আসসালামু আলাইকুম।